নমস্কার, ট্রেডিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকে জানেন যে আমি ট্রেডিং হাব বলে যে ইউটিউব চ্যানেল আছে আমার, এটাতে শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, মার্কেট রিলেটেড ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে থাকি এবং ফিউচার মার্কেট আউটলুক কী হবে সেগুলো নিয়ে এটাতে ডিসকাশন হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেকনিক্যাল চার্ট নেভার ওয়ার্ক ইন দ্য বেয়ার মার্কেট। মানে টেকনিক্যাল চার্টের ভিত্তিতে যারা ট্রেডিং করে থাকেন বা ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা যে বেয়ার মার্কেটে কখনো কাজ করে না, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে এই টপিকটার উপরে কিছু স্পেসিফিক আমি চার্ট অনুযায়ী আমি কিছু দেখানোর চেষ্টা করব, যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে যদি কাজ করতে হয় তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে গুরুত্ব দিয়ে সকলের কাজ করা উচিত। শুধু তাই নয়, সাথে সাথে আপকামিং প্রবাবল সেক্টর টু পারফর্ম ইন দ্য বুল মার্কেট। মানে আমাদের যে এখন বেয়ার ফেজ চলছে, সেই বেয়ার ফেজের পরে যখন বুল মার্কেট আসবে, কোন কোন সেক্টরগুলো সেই বুল মার্কেটে পারফরমেন্স করতে পারে সে বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব। তো আজকের বিষয়টা সত্যি ইম্পর্ট্যান্ট। খুব ছোটোর উপরে আজকে আলোচনা করব, খুব লং ভিডিও হয়তো হবে না। যাই হোক, আমি সবার প্রথমে চলে যাব। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি যে কোনো ভিডিওর শুরুতে সর্বপ্রথম নিফটি চার্ট ওপেন করে নিফটিকে অ্যানালিসিস করার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা কিছু বুঝতে পারেন এবং শিখতে পারেন। মার্কেটের যে অথেন্টিক অ্যানালিসিস হয়, অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস হয়, সেগুলো যাতে আপনারা বুঝতে পারেন। শুধু তাই নয়, মার্কেট এক এক সময় এক এক রকম চেঞ্জেস করে নিজেকে ধীরে ধীরে ওপর নিচে করতে থাকে। সুতরাং আপনাদের যখন আপনারা দেখবেন যে গতানুগতিকভাবে আপনারা কাজ করে যাচ্ছেন, তখন কিন্তু আপনার পোর্টফোলিও কখনোই বাড়বে না। যে রিটার্নটা আপনি এক্সপেক্ট করেছিলেন সেই রিটার্নটাও হয়তো আসবে না। তো সেই হিসেবেই আজকে আমি কিছু বলার চেষ্টা করব। যেটা আমি বলছিলাম যে নিফটিতে প্রতিটা ভিডিওতে নিফটি চার্টকে আমি দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আপনার অল টাইম হাই, যেটা 2024 সেপ্টেম্বরের এন্ডিংয়ে, মানে সেপ্টেম্বরের শেষের দিকে 2024 নিফটি অল টাইম এখানে হাই করেছিল, যেটা 26,277। এটা হচ্ছে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড যাকে বলা হয়। তারপরে যখন বুল মার্কেট থেকে মার্কেট সাইকেল চেঞ্জ হয়, আপনারা লক্ষ্য করে দেখুন, কন্টিনিউয়াসলি এখান থেকে নিফটি ধীরে 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 ওভারঅল নিচে আসে। এটাকে বেয়ারিশ ফেজ যখন চালু হয় মার্কেটে, এটাকে বলা হয় টাইম কারেকশান ফেজ নয়, এটা হচ্ছে প্রাইস কারেকশান ফেজ। আমাকে কেউ একদিন আগের দিন বলছিলেন যে স্যার আপনি এটা যেটা বলছেন এটাই তো টাইম কারেকশান ফেজ। একটা জিনিস মাথায় রাখবেন, সর্বপ্রথম যখন বেয়ারিশ মার্কেট শুরু হয়, মানে এইখান থেকে এইখান আমাদের এখনও পর্যন্ত বেয়ারিশ মার্কেট চলছে, সর্বপ্রথম হবে টাইম কারেকশান ফেজ ফার্স্ট, সেকেন্ড হবে প্রাইস কারেকশান ফেজ সেকেন্ড। তো সুতরাং টাইম কারেকশান ফেজ, প্রাইস কারেকশান ফেজ আপনারা যেগুলো বলছেন, আমি আপনাদের বলি সর্বপ্রথম এটাকে বলা হয় প্রাইস কারেকশান ফেজ। কেউ গুলিয়ে ফেলবেন না, টাইম কারেকশান প্রাইস কারেকশান আমি এভাবে কখনোই বলিনি। পুরনো ভিডিও সব রয়েছে, আপনারা অনুগ্রহ করে দেখতে পারেন। যাই হোক, এটাকে বলা হয় প্রাইস কারেকশান ফেজ সর্বপ্রথম বেয়ারিশ মার্কেটের মধ্যে। তারপরে প্রাইস কারেকশানের শেষে একটা বটম ক্রিয়েট হয়, যেটা অ্যাপ্রক্সিমেট প্লাস মাইনাস 22,000-এ তৈরি হয়েছে। তারপর শুরু হয় হচ্ছে টাইম কারেকশান ফেজ।
এইখান থেকে শুরু হয়েছে মার্কেটের টাইম কারেকশান ফেজ। এই টাইম কারেকশান ফেজ যখন চলতে থাকে, কয়েক মাস টাইম কারেকশান ফেজ চলার পরে এর মধ্যেই চলে আসে কনসলিডেশন ফেজ। ঠিক দেখুন এই জায়গাটা আমি বারবার করে বলেছি প্রতিটা ভিডিওতে, 2 থেকে আড়াই মাস আমাদের কনসলিডেশন চলছিল, যেটা মে, জুন, জুলাই এরকম টাইমে। তারপরে পুনরায় শুরু হয় আবার একটা কারেকশান, যেটাকে আমরা আবার প্রাইস কারেকশান বলি। সো ওভারঅল মার্কেটে যদি দেখতে হয়, বেয়ারিশ মার্কেট কয়েকটা সাইকেলের মধ্যে দিয়ে চলে। সেটাকে আপনারা যদি খুব ভালোভাবে স্টাডি করেন তাহলে পরে আপনারা একটা ভালো কিছু লক্ষ্য করতে পারবেন, যেটা পোর্টফোলিওতে আপনাদের প্রপার গেন দেবে। অযথা ফালতু নলেজ নিয়ে মার্কেটে উল্টোপাল্টা অ্যানালিসিস করে কখনোই নিজের পোর্টফোলিওকে বাড়ানো যাবে না। আমি বারবার বলছি যে মার্কেট অল টাইম হাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু কখনোই সেটা সাস্টেন করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অল টাইম হাই 26,277 অ্যাপ্রক্সিমেট, সেই দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ব্রেক অ্যান্ড সাস্টেন কখনোই হবে না। সুতরাং আপনারা দেখতে পারেন মার্কেটে অনেক রিকভারি এসেছে ছোট ছোট, কিন্তু কখনোই ওপরে সাস্টেন করতে পারেনি মার্কেট। আর এটাই হয়, আমার পিছনের যতগুলো বুল রান আমি দেখতে পেয়েছি সেখান থেকে নিজে শিখতে পেরেছি, এবং নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাচ্ছি যে বেয়ারিশ ফেজ যখন শুরু হয়, মিনিমাম 1 বছর বেয়ারিশ ফেজ চলে। কতদিন ম্যাক্সিমাম চলবে এটা কেউ বলতে পারে না, কিন্তু মিনিমাম 1 বছর বেয়ারিশ ফেজ চলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি বারবার করে বলেছি যে মার্কেটে একটা কারেকশান অবশ্যই আসবে। দেখুন কিভাবে ভার্টিক্যাল ফল হয়েছে নিফটির, লাগাতার নিফটিতে সেল, লাগাতার সেল হওয়ার পরে শেষ 2 দিন কিছুটা রিকভারি মার্কেটে দেখা গেছে। অনেকে বলছে যে এই ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছে টেকনিক্যাল চার্টে, ডাব্লু প্যাটার্ন অনুযায়ী হয়তো এটাকে ব্রেকআউট করে মার্কেট ওপরে চলে যাবে। এটা নেক্সট টু ইম্পসিবল ছিল। আমি নিজে কনফার্ম ছিলাম, কারণ হচ্ছে মার্কেট না তো আপনার কথায় চলবে না তো আমার কথায় চলবে, মার্কেট তার নিজস্ব সাইকেল অনুযায়ী চলে। আপনি যদি মার্কেটের সাইকেলকে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মার্কেট কখনো বেয়ারিশ ফেজের এন্ডিংয়ে ডাব্লু প্যাটার্ন তৈরি করে কখনোই ওপরে যায় না। আপনি অতীতের সমস্ত রেকর্ড দেখে নিতে পারেন। তো যাই হোক, যারা টেকনিক্যাল চার্টকে অতিরিক্ত গুরুত্ব দেয় তারাই হয়তো এই জিনিসটা নিয়ে বেশি অ্যানালিসিস করেছে এবং এটা বলার চেষ্টা করেছে। তো কমপ্লিটলি বিষয়টা তাই নয়। তো এরপরে আমি আপনাদের একটা কথা বলি, যেটা হচ্ছে যে মার্কেটের আপকামিং আউটলুক কী হবে, ফিউচার প্রসপেক্ট কী হবে, এগুলো কখনো টেকনিক্যাল চার্ট দেখে প্রপারলি বোঝা যায় না। টেকনিক্যাল চার্ট দেখে আমি এখানে কি বলতে পারি, ম্যাক্সিমাম এখানে একটা ব্রেকআউট হলে এখান থেকে এত দূর যেতে পারে, ব্রেকআউট না হলে এখান থেকে এত দূর যেতে পারে, এই তো, এর বাইরে কিছু নয়। টেকনিক্যাল চার্ট কখনোই 2 থেকে আড়াই মাসের অ্যানালিসিস দিতে পারে না, ফিউচার প্রসপেক্ট দিতে পারে না। আপনারা এটাকে মাথায় রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিড ক্যাপ নিফটির চার্ট। তো মিড ক্যাপ নিফটির এটা 1 ডে টাইম ফ্রেম আছে। আমি নিফটিতে যেটা দেখালাম, মিড ক্যাপ নিফটিতেও আপনারা একটা সেম জিনিস ফলো করবেন। এটা হচ্ছে গত বছরে 2024-এর সেপ্টেম্বরের শেষের দিকে মিড ক্যাপ নিফটিতে অল টাইম হাই, যেটা এখান থেকে একটা যে লাইন ড্র করা হয়েছে এটাই হচ্ছে এখনও পর্যন্ত এই বছরের বেয়ারিশ ফেজ। তো দেখুন এই জায়গা থেকে মিড ক্যাপ নিফটিও সেমভাবে নিচে এসেছে, একটা বটম ক্রিয়েট করে দেন আবার ওপরে গেছে। দ্যাট ইজ প্রাইস কারেকশান। একটা বটম ক্রিয়েট হয়েছে, দেন শুরু হয়েছে টাইম কারেকশান। টাইম কারেকশানে কী হয়, খুব স্লো মুভমেন্ট হয়, যেগুলো আমি আগে বলেছি, দেন কনসলিডেশন ফেজ, দেন একটা কারেকশান। সো ওভারঅল নিফটিতে যেমনটা ঘটেছে
মিড ক্যাপ নিফটিতেও সেম জিনিস এখানে হয়েছে। আমি যেটা বলছিলাম যে আজকের টপিক আমাদের যেটা ছিল যে টেকনিক্যাল চার্ট নেভার ওয়ার্ক ইন দ্য বেয়ার মার্কেট, মানে বেয়ারিশ ফেজ এখন চলছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে টেকনিক্যাল চার্টের ভিত্তিতে যারা ট্রেডিং করে, যারা ইন্ট্রাডে করে, যারা এফএনও করে, তারা কখনোই সাকসেসফুল হতে পারে না। কেন পারে না জানেন? কারণ হলো, আপনি দেখুন, যখন এখান থেকে মার্কেটে একটা পুলব্যাক এসেছে, ঠিক আমি আগের মাসের কথা বলছি, এখান থেকে মার্কেটে যখন একটা পুলব্যাক এসেছে, আপনি যে কোনো টেকনিক্যাল চার্টের ভিত্তিতে যারা কাজ করে আপনি তাদেরকে দেখে নিন, তারা সব সময় বলেছে যে মার্কেট 26,000 টাচ করবে অথবা ক্রস করবে। মোর দ্যান 90% যারা চার্ট অ্যানালাইজার আছে তারা এই কথা বলেছে। ঠিক অনুরূপভাবে এই জায়গাতে যখন ছিল গত বছরে, আমি এরকম বহুকে দেখেছি, অনেকের সাথে ডিবেট তৈরি হয়েছে, তারা একটাই কথা বলার চেষ্টা করেছে যে 26,500 কামিং সুন, 26,800 কামিং সুন, 27,000 কামিং সুন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে তা নয়। টেকনিক্যাল চার্ট নিয়ে যারা অ্যানালাইজ করে তাদের ক্যান্ডেলের ভিত্তিতে তাদের জ্ঞান সীমিত থাকে সব সময়ের জন্য, কারণ তারা প্রত্যেকটা পুলব্যাকে তারা বুলিশ ফেসকে ইন্ডিকেট করে, প্রত্যেকটা পুলব্যাকে বুলিশ ফেসকে ইন্ডিকেট করে। এখানে যখন মার্কেট সাইকেল চেঞ্জ হয়েছিল গতবার, মার্কেট সাইকেল চেঞ্জ হয়েছিল সেপ্টেম্বরের এন্ডিংয়ে, কিন্তু আমি অ্যাকচুয়ালি ধরতে পেরেছিলাম ঠিক অক্টোবরের এরকম জায়গাতে। মোটামুটি যে ওই টাইমটাতে যতটা প্রফিটে দাঁড়িয়েছিলাম, আমার প্রফিট 6-7% রিডিউস হয়েছে, 6-7%। আমি আগস্টের মাঝামাঝিতে বলেছিলাম যে আমি যেটা বারবার বলে থাকি, গত বছরের কথা বলছি, যে আগামী 2-3 মাসের মধ্যে হয়তো আমাদের মার্কেট 360 ডিগ্রি একটা চেঞ্জেস আসতে পারে। তো কমপ্লিটলি সেটা সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়েছে, সেপ্টেম্বরের এন্ডিংয়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি যেটা, সেটা হচ্ছে অক্টোবরের ঠিক মাঝামাঝি, মানে ওই 20-22 তারিখ নাগাদ এরকম টাইমে, আমার এখনও মনে আছে। তো যাই হোক, তো ওভারঅল মার্কেটে টেকনিক্যাল চার্ট নিয়ে যারা কাজ করে, আমি ঠিক এই জায়গাতেও দেখেছি, যখন এখান থেকে আবার পুলব্যাক হয়েছে তারা আবার বলেছে যে 26,500 কামিং সুন। আপনি দেখে নিন, এই যে যখন এই জায়গাতে, মানে আমাদের কারেন্ট সিনারিওতে যখন এখান থেকে একটু পুলব্যাক দেখা যাচ্ছে, এবং আমি একটা কথা জানাই যে আগামী অক্টোবরের 10 তারিখ থেকে আমাদের Q2 এর রেজাল্ট আসা শুরু হবে, Q2 এর রেজাল্ট বিভিন্ন কোম্পানির। আপনি দেখবেন মার্কেটে একটা আবার র্যালি ছোটোখাটো দেখা যেতে পারে। যদি Q2 এর রেজাল্ট খুব ভালো হয় তাহলে র্যালি ভালো দেখা যাবে, যদি মোটামুটি থাকে তাহলেও একটা ছোটোখাটো র্যালি দেখা যাবে। আপনি ম্যাক্সিমাম টেকনিক্যাল চার্ট অ্যানালাইজার যারা আছে, যারা এফএনওতে কাজ করে, যারা অপশানে কাজ করে, আপনি তাদেরকে দেখে নেবেন, তারা আবারও বুল মার্কেটের কথা বলবে, আবারও বুল মার্কেটের কথা বলবে। আমার কাছে এরকম প্রচুর মেসেজ পড়ে আছে যারা প্রতিটা পুলব্যাকে বুল মার্কেটের কথা বলে। অ্যাকচুয়ালি তাদের ডেপথ অ্যানালিসিস থাকে না, তার জন্যই তারা বলতে পারে না। এটা তাদের দোষ নয়, বিষয়টা হচ্ছে যে টেকনিক্যাল চার্ট নিয়ে যারাই কাজ করে না কেন তাদের নলেজ সত্যি সীমিত থাকে। শুধু তাই নয়, বেয়ারিশ মার্কেটে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, বেয়ারিশ মার্কেটে যখনই এফএনওতে কেউ কাজ করবে তাদের পয়সা লস হওয়া ছাড়া এই মার্কেটে দ্বিতীয় কোনো অপশান নেই। কারণ বেয়ারিশ মার্কেটকে প্রেডিক্ট করা হচ্ছে সব থেকে কঠিন কাজ। সেখানে শুধু নলেজ থাকলেই হবে না, আপনার প্রপার অভিজ্ঞতাটাও খুবই প্রয়োজন। আদারওয়াইজ বেয়ারিশ মার্কেটে কাজ করা, বেয়ারিশ মার্কেটে এফএনও ট্রেডাররা তো কাজ করে প্রফিট কামাতে খুব কম জনকে আমি দেখেছি। অল ইন্ডিয়াতে যদি 5 কোটি ট্রেডারও থেকে থাকে কিংবা 10 কোটি ট্রেডারও থেকে থাকে, বাল্কে প্রফিট কামিয়েছে 0.5 থেকে 1%, মিডিওকার প্রফিট কামিয়েছে 3-5%, একদমই ছোট মানে 10 থেকে 50 হাজারের মধ্যে সারা বছরে প্রফিট কামিয়েছে 5-7%। এই যে পুরো দেশের যে ডেটা, এটা আমার কথা নয়, এটা এনএসই স্টক এক্সচেঞ্জ থেকে দেওয়া ডেটা। এই যে পুরো
সারা দেশের যে এফএনও ট্রেডারদের ডেটা, 93% এফএনও লস মেকাররাই ভাবে যে আমি হয়তো সেই 5 থেকে 7%-এর মধ্যে আছি। অ্যাকচুয়ালি তা নয়। এফএনওতে পয়সা অবশ্যই কামানো যায়, কিন্তু আপনার কাছে বাল্কে অ্যামাউন্ট থাকতে হবে। 2-4 কোটি, 5 কোটি, 10 কোটি এরকম বাল্কে অ্যামাউন্ট থাকতে হবে। 500 লট নেবেন, নিচে পড়বে, আরও 500 নেবেন, নিচে পড়বে, আরও 500 নেবেন, নিচে পড়বে, আলটিমেট 2000 লট দাঁড়ালেও যাতে আপনার 50,000 প্রফিট আসলে সেখান থেকে আপনি বের করার ক্ষমতা রাখেন। তো তার জন্য মানি পাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট। তো 99.99% লোকের কাছে সেটা নেই, তার জন্যই তারা ফেলিওর হয়। আর কিছু এফএনও সেলার আছে যেটাতে আরওআই, যেটা আমরা বলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা খুবই কম আসে। সেখানে স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যালি কাজ করলে কিছু সামান্য প্রফিট বের করা যায়। আদারওয়াইজ এফএনওতে যারা কাজ করে, আমি এমনও লোক দেখেছি এফএনওতে 50 লাখ টাকা লস করে বসে আছে। আমার কাছে এমন একজন ইনভেস্টর আছেন যিনি আমার পরামর্শে কিছু শেখার চেষ্টা করেন বা কাজ করেন। 2022 পর্যন্ত উনি এফএনওতে এখনও পর্যন্ত 54 lakhs লস করেছেন। 54 lakhs, দিস ইজ নট আ স্মল অ্যামাউন্ট। আপনি কল্পনা করতে পারবেন না। এরকম আমি বহুকে দেখেছি। এমনও ট্রেডারকে দেখেছি, ইউটিউবে বিভিন্ন ভিডিওতেও আমি দেখেছি, যে বুল মার্কেটে তারা 5 লাখকে 1 কোটি বানিয়েছে, এরকমও বলছে। প্রপার স্ক্রিনশটও দিচ্ছে, পিএনএল শেয়ার করছে, ভেরিফাইড পিএনএল দেখাচ্ছে। বুল মার্কেট সবসময় একটা ডাইরেকশানে চলে। বেয়ারিশ ফেজে সেটা করাটা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। আপনি এফএনও ট্রেডারদের ম্যাক্সিমাম দেখবেন যে তারা যখনই ফেলিওর হয়েছে তখন তারা বেয়ারিশ মার্কেটের মধ্যে ছিল। 2021, 2022 এই টাইমটাতে যখন বেয়ারিশ ফেজ চলছিল, আমি অনেককে দেখেছি। 2 লাখ 5 লাখ তো নর্মাল ব্যাপার। বড় বড় লস মেকারদেরকে আমি দেখেছি, লস মেকারদেরকে দেখেছি। এমনও কন্ডিশান কিছু কাস্টমারের হয়েছে যারা সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প্ট করার প্ল্যান নিয়েছে। কি করবে, সর্বস্ব হারিয়ে ফেলেছে। সো ওভারঅল মার্কেটে যদি কাজ করতে হয়, স্ট্র্যাটেজিক্যালি আপনাকে প্রপার ইনভেস্টর হয়ে কাজ করতে হবে। টেকনিক্যাল চার্ট কখনো আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। আপনি এটা আমার কথা লিখে রাখতে পারেন, মানতে পারেন। যদি কেউ ডিসএগ্রি করেন তাহলে তাদের ব্যাপারটা আলাদা। আমি তাদের কাছে হয়তো বলবো যে এই বিষয়টায় আমার জ্ঞান কম আছে। তবে যতটুকু আছে, আমি যেটুকু বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। টেকনিক্যাল চার্ট কখনোই আপনাকে সাবস্টেনশিয়াল গ্রোথ আপনার পোর্টফোলিওতে দিতে পারবে না। তো ওভারঅল এই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। মার্কেট উঠবে, মার্কেট নামবে, মার্কেট তার মার্কেট সাইকেল অনুযায়ী চলছে। একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে আমাদের এফআইআই এর যদি এন্ট্রি না হয় তাহলে পরে মার্কেটকে ওপরে নিয়ে যাওয়াটা নেক্সট টু ইম্পসিবল। আমি আপনাদের শীঘ্রই এখন একটা ডেটা দেখাবো, আপনারা এটা একটু ভালো করে ফলো করুন। এটা হচ্ছে এফআইআই ডিআইআই এর নেট বাইং সেলিং ডেটা। আপনি একটা জিনিস ফলো করুন তো, আমি যেমনটা বলেছিলাম সেপ্টেম্বরে আমি ওভারঅল এখনও পর্যন্ত নেগেটিভে আছি, যে মার্কেটের কন্ডিশন ডাউন। সেপ্টেম্বরের শুরু থেকে আমরা কি দেখেছি, মার্কেট 1400, 1200, 1100, 100, 1300, 2000, মানে ওভারঅল বলতে গেলে 3000-এর নিচে তারা সেল করে চলেছে, নেট সেলিং ফার্স্ট হাফ। ঠিক মার্কেটে যখন কারেকশান শুরু হয়েছে, আপনি দেখুন একবার, মানে সেকেন্ড হাফ, সেপ্টেম্বরের সেকেন্ড হাফটা আপনি একবার ফলো করুন। 15 তারিখের পর থেকে 2900, 3500, 2400, 4000, 5000, 2000, 2300, মানে অ্যাপ্রক্সিমেট তারা অন অ্যান এভারেজ 2.5 থেকে 3,000 কোটিতে সেল করেছে। এফআইআই যখনই সেলিং তাদের বাড়িয়েছে, মার্কেট তখন ভার্টিক্যালি শার্প ফলিং হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো, আমাদের 4300, 2500, 2400, 2200 করে আমাদের তো কোনো ডিআইআই এর সেলিং নেই। তার সত্ত্বেও কি আমরা মার্কেটকে উপরে নিয়ে যেতে পারছি? ডিআইআই তো হেভি পাম্প করেছে।
ইন্ডিয়ান মার্কেটে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে হেভি পাম্প করেছে পয়সা, কন্টিনিউ লাগাতার 2 বছর ধরে তারা পয়সা এন্ট্রি করিয়ে চলেছে। তার সত্ত্বেও কি মার্কেট উপরে যাচ্ছে? সুতরাং আপনাকে লজিক্যালি ভাবতে হবে, এগুলো টেকনিক্যাল চার্টে পাওয়া যাবে না। আপনাকে যদি স্ট্র্যাটেজিক্যালি আপনি অ্যানালিসিস করতে পারেন, মার্কেটকে বুঝতে পারেন, নিশ্চয়ই আপনি আপনার পোর্টফোলিওতে গ্রোথ দেখতে পারবেন। শুধু স্টকস নয়, আপনি যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স আছে, যারা এসআইপিতে আছে, আপনি ইউলিপে আছে, আপনি তাদেরকে যদি একটু দেখেন, আপনারা দেখবেন যে গোটা একটা বছর মানে 2024 সেপ্টেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই 1 ইয়ারে তাদের রিটার্ন আপ টু দ্য মার্ক নেই। কিন্তু কেন? ডিআইআই তো প্রচুর পরিমাণে পয়সা ঢোকাচ্ছে মার্কেটে, তার সত্ত্বেও নেই। সুতরাং বুঝতে হবে, মার্কেটকে যদি আপনি প্রপার অ্যানালিসিস করতে পারেন, মার্কেটে দেখুন আমাদের মার্কেট তখনই ওপরে যাবে যখন ইউএস মার্কেটে ইজিং অ্যান্ড টাইটনিং হবে, ওপরে বা নিচে তখনই যাবে। হোয়াট ইজ ইজিং অ্যান্ড টাইটনিং? ইজিং হচ্ছে আপনি যখন লিকুইডিটি মার্কেটে বাড়াবেন, ফেডের রেট যখন কমবে, এটাকে আমরা আমাদের অ্যানালিটিক্যাল ভাষায় বলা হয় ইজিং। আর টাইটনিং হচ্ছে আপনি যখন রেটটাকে বাড়াতে থাকবেন, কমানো বাড়ানোর ওপরেই ইজিং অ্যান্ড টাইটনিংটা আমরা এই শব্দটা ইউজ করে থাকি। যাই হোক, আপনি পরের চার্টটা দেখুন। এখানে একটা ডেটা আছে যেটা এফআইআই ডিআইআই এর লাস্ট 1 বছরের ডেটা, 2024 সেপ্টেম্বর থেকে। যেহেতু তাদের নেট বাইংটা কমে এসেছিল, অক্টোবরে দেখুন হেভি সেলিং হয়েছে, 1,14,000 কোটি টাকার কাছে এফআইআই ভারতীয় বাজার থেকে বের করে পয়সা অন্য জায়গায় নিয়ে গেছে। তার একমাত্র কারণ ছিল ইন্ডিয়ান মার্কেট হাই ভ্যালুয়েশনে চলে গেছে। আমি বারবার পিছনের যে ভিডিওগুলোতে আছে সেখানে একটাই কথা বলেছি। তো কন্টিনিউ এফআইআই যখন সেল করে, একটা জিনিস মাথায় রাখবেন, বড় ভলিউমে এফআইআই এর সেল শুরু হলে 4 থেকে 5 মাস মিনিমাম সেটা কন্টিনিউ থাকতে থাকে। তারপরে দেখুন একটা বাইং এসেছে, মানে আমাদের বটম ক্রিয়েটের পরে চার্টে যখন আমরা একটা মানে দেখতে পেয়েছি যে মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের চার্টে দেখাবো যে কোন জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি। বাইংটা যখন এসেছে ঠিক এই জায়গা থেকে, আপনি মার্চ থেকে শুরু করে যখন ওপরে গেছে, আপনি দেখতে পারবেন যে এফআইআই তাদের বাইংটা কিছুটা স্টার্ট করেছে, আবার সেলিং কন্টিনিউ আছে, অক্টোবরেও এখনও পর্যন্ত কন্টিনিউ সেলিং আছে। আমি যেটা বলছিলাম যে এফআইআই একবার সেলিং স্টার্ট করলে তারা কন্টিনিউ 4-5 মাস করবেই। কিন্তু দেখুন তো পাশাপাশি লাগাতার এত পয়সা পাম্প করার পরেও ডিআইআই কি আমাদের মার্কেটকে উপরে নিয়ে যেতে পেরেছে? কখনোই পারেনি। তাহলে টেকনিক্যাল চার্ট অ্যানালাইজাররা এরকম কন্টিনিউ সেলিংয়ের পরেও কিভাবে তারা বলে যে মার্কেট ওপরে যাবে? কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তারা অ্যাডভান্স লেভেল অ্যানালিসিস কখনোই করতে পারে না এবং পারবেও না। তো সুতরাং আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, লাগাতার সেলিং আছে এখনও। তো লিকুইডিটি মার্কেটে ইউএসএ যত বাড়বে, তারা ইনভেস্ট করার জন্য আগ্রহ দেখাবে। আমাদের মার্কেট কারেকশান হতে হতে নিফটির পি রেশিও যত নিচে আসবে, সুইটেবল তখনই হবে ইনভেস্ট করার জন্য। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনারা লক্ষ্য করে দেখুন, আমি এখানে একটা মিড ক্যাপ 100-এর চার্ট ওপেন করেছি। আমি আপনাদের এখানে দেখাবো, এটা মান্থলি চার্ট মিড ক্যাপ 100-এর আমি দেখাচ্ছি। যেহেতু আজকে আমাদের টপিকটা আমি বলেছি যে টেকনিক্যাল চার্ট নেভার ওয়ার্ক ইন দ্য বেয়ার মার্কেট অ্যান্ড আপকামিং প্রবাবল সেক্টর টু পারফর্ম ইন দ্য বুল মার্কেট, এই দুটো নিয়েই আলোচনা করব। সুতরাং আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন চার্ট থেকে আমি এটাকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, একটা জিনিস ফলো করুন, যখন এই বেয়ারিশ ফেজ, মানে ধরুন যেটা 1 বছর চলছে, গত সেপ্টেম্বর থেকে শুরু করে এখনও পর্যন্ত কন্টিনিউ, আমরা অলমোস্ট 1 বছরেই দাঁড়িয়ে আছি, 1 বছর কভার করে ফেলেছি হিসেব মতো বলতে গেলে। তো 1 বছর যেখানে চলছে বেয়ারিশ ফেজ, আপনি দেখবেন যে এখান থেকে মার্কেট তো এতটা নিচে এসেছে,
কোনো সন্দেহ নেই অলমোস্ট 16%-এর কাছে কারেকশান হয়েছে, 16% কারেকশান মার্কেটে, আপনি এটা দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে এখান থেকে মার্কেট বটম ক্রিয়েট করে যখন ওপরে যাওয়া শুরু করেছে, মার্কেটে তারা পয়সা কিভাবে ইনকাম করছে না করছে সে বিষয়ে আমার হয়তো অত ধারণা নেই, কিন্তু অযৌক্তিকভাবে তাদেরকে আমি বলতে শুনেছি যে মার্কেট বুলিশ মুভমেন্টের দিকে উঠে চলেছে। আপনি আমাকে একটা কথা বলুন তো, মার্কেটে এত বড় বড় ইভেন্ট চলে গেল, জিএসটির রেট কাট হলো, এরপরে রেপো রেট কমালো, পলিসিস চেঞ্জেস এসছে, আরবিআইয়ের গভর্নিং বডির মিটিং হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমরা যে হেরে গেছি এটা তো বলতে পারি না, এটা অনেক বড় ইভেন্ট। আমাদের দেশ, আমাদের সরকার এবং আমরা সবাই মিলে জানি যে আমরা ভারত পাকিস্তান যুদ্ধে আমরা একটা ভালো পারফরমেন্স করেছি, সেখানে আমাদের তো বুল মার্কেট হওয়ারই কথা। এবং প্রচুর চার্ট অ্যানালাইজারকে আমি দেখেছি যারা বলেছে যে আমরা এখান থেকে 26,500, 27,000 উইদিন ডিসেম্বর এরকম দেখব। অ্যাকচুয়ালি কি তাই? তাই নয়। আপনি একটা জিনিস মনে রাখবেন, বুল মার্কেট যখন চলে তখন কিন্তু অ্যাডভাইজারের দরকার হয় না। কারণ কি, বুল মার্কেট ট্র্যাডিশনালি ওয়ান ওয়ে পারফর্ম করে। আপনি সেই সময়তে যারা এফএনও ট্রেডার আছে তাদেরকে ভালো করে লক্ষ্য করবেন, গতানুগতিকভাবে তারা কাজ করে যাচ্ছে। মার্কেট ওয়ান সাইড ডাইরেকশন যেহেতু চলে, গতানুগতিকভাবে তারা কাজ করে যাচ্ছে। আর তাদের টেকনিক্যাল চার্ট সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট এর বাইরে আর কিছু নেই। আপনি যদি তাদেরকে বলেন সেপ্টেম্বরে দাঁড়িয়ে যে অক্টোবর নভেম্বরে কি হতে পারে মার্কেটে, কখনোই তারা বলতে পারবে না। কিন্তু স্ট্রংলি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অ্যাডভান্স লেভেলে যারা করে, ইভেন আমি যেভাবে করার চেষ্টা করি, আমার পিছনের যে ভিডিওগুলো আছে আপনি একটু দেখার চেষ্টা করবেন আপনারা, যে অ্যাকচুয়ালি যা প্রেডিকশান করেছি তাই হচ্ছে কি না। সুতরাং মার্কেট সাইকেলকে দেখে সবসময় কাজ করতে হয়। ঠিক এই জায়গাতেও আপনি একবার দেখুন, অলমোস্ট 2 বছর চলেছে বেয়ারিশ ফেজ। আমি বলেছি যে মিনিমাম বেয়ারিশ ফেজ স্টার্ট হলে মিনিমাম 1 বছর চলবেই, কেউ ঠেকাতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। ম্যাক্সিমাম কতদিন চলবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না। এই জায়গাতেও মানুষ প্রচুর পরিমাণে এখানে যা পয়সা কামিয়েছিল এখানে তা লস করে তারা বেরিয়েছে, ঠিক এই পিরিয়ডটাতে 2018 থেকে 2020 মোটামুটি এই জায়গাটাতে। ঠিক এইখানে যখন আবার আমরা বুল ফেজ পেয়েছি আফটার করোনা, এই জায়গাতে যখন বুল ফেজ পেয়েছি, প্রচুর পয়সা এখানে এফএনওতে তারা ইনকাম করেছে, কিন্তু এই জায়গাতে আবার তারা লস করে ফেলেছে। আপনি মনে করুন 2022, 2021, 2022 কত ট্রেডারকে দেখেছি আমি এই জায়গাতে লস করতে। কারণ কি, উইদাউট ডাইরেকশানে তারা কাজ করেছে। কারণ বেয়ারিশ ফেজ যখন চালু হয় মার্কেট 360 ডিগ্রিজ চেঞ্জেস হয়। আমি বারবার এই কথাটা বলে থাকি, 360 ডিগ্রি মার্কেটে চেঞ্জ হয় এবং টোটাল মার্কেটকে এফআইআইরা কন্ট্রোলে নিয়ে নেয়। তারা যা পয়সা কামিয়েছে তারা প্রফিট করে ইন্ডিভিজুয়াল স্টক থেকে বেরোতে থাকে, সেখানে বাল্কে সেলিং চলে আসে। ঠিক সাধারণত এই জায়গা থেকে যখন আবার পয়সা কামিয়েছে তারা, এমনও আমি বড় বড় ট্রেডার দেখিয়েছি দিনে হয়তো তারা 10 লাখ 12 লাখ করে ইনকাম করছে। আমি ভেরিফাইড পিএনএল দেখেছি, কিন্তু তারা দেখে নেন একবার এই জায়গাতে পয়সা ধরে রাখতে পারেনি। সুতরাং টেকনিক্যাল চার্ট আপনার ম্যাক্সিমাম, যদি আপনি ওভারঅল দেখতে যান, 25 থেকে 30% কাজ করে। দ্যাট ইজ আলটিমেটলি মাইনাস। 25% যদি ঠিক কাজ করে, 70% মাইনাস কাজ করছে, মানে আলটিমেটলি তার মাইনাস। তো কখনোই টেকনিক্যাল চার্টের ভরসায় ইনভেস্টার হতে যাবেন না। এবং আমি সবাইকে যেটা বলে থাকি যে এফএনও ট্রেডিং করবেন না। আপনি যখন মার্কেটে আসছেন আপনার পোর্টফোলিও ক্রিয়েট করতে, তো আপনাকে প্রপার অ্যানালিসিসের মাধ্যমে, অ্যাডভান্স অ্যানালিসিসের মাধ্যমে আপনাকে ইনভেস্ট করতে হবে, তবে গিয়ে আপনি মার্কেটে পয়সা কামাতে পারবেন। সেম জিনিসটা এই জায়গাতেও আপনি দেখতে পারেন। এখান থেকে যখন একটা লম্বা র্যালি আমরা পেয়েছি, এটা উইকলি চার্ট আমি ফলো করাচ্ছি আপনাদের,
যখন বুল রান চলে 2024 শেষ পর্যন্ত, এখানে প্রপারলি কাজ হয়েছে। টেকনিক্যাল চার্ট বাদ দিয়ে, শুধু এফএনও ট্রেডাররা বাদ দিয়ে, যারা নিজেও কিছু স্টকে সোশ্যাল মিডিয়াতে দেখেছে, কিছু স্টকে ইনভেস্ট করে দিয়েছে, এত বড় র্যালি মার্কেটে খুব কম পাওয়া গেছে। অলমোস্ট 2 বছরের কাছে একটা বুল ফেস মার্কেটে সত্যিই খুব কম পাওয়া গেছে। বুল ফেস কিন্তু কখনো 2 বছর, 2.5 বছর, 3 বছর চলে না। যাই হোক, নিজের মতো করে আমি অনেককে দেখেছি ইনভেস্ট করতে, কিন্তু আলটিমেট যখন মার্কেট সাইকেল চেঞ্জ হয় এই জায়গাটা থেকে, তখন কিন্তু তারা বেরোতে পারেনি। মার্কেট সাইকেল চেঞ্জ হওয়ার পিছনে কিছু কিছু প্যারামিটারকে ফলো করতে হয়। কি সেগুলো? আমি যেগুলো ফলো করে থাকি, যেগুলো হচ্ছে ইউএস বন্ড ইল্ড, ফেডের রেট কাট, আনএমপ্লয়মেন্ট ডেটা, বিভিন্ন কিছুকে ফলো করে, এছাড়াও বিভিন্ন আরও অনেক ছোট ছোট প্যারামিটার আছে যেগুলোকে ফলো করলে আপনি বুঝতে পারবে যে মার্কেট একটা ওভার ভ্যালুয়েশনে চলে গেছে। আপনারা এই জিনিসটা হয়তো বুঝতে পারবেন না, কারণ এটা একটা লং প্রসেসে চলে। যাদের অভিজ্ঞতা কম আছে তারা এই জিনিসটা বুঝতে পারে না। এগুলো অবশ্যই আপনাদেরকে শেখা দরকার। যারা শিখতে চান নিশ্চয়ই আমি তাদেরকে শেখাবো। আপনি ছোটোর মধ্যে দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, এটা যেহেতু উইকলি চার্ট, আমরা বলতেই পারি যে লাগাতার 2-3টে উইক যখন সেল হয়েছে, তার মানে ওভারসোল্ড পজিশনে আছে মার্কেট, এখান থেকে কিছুটা রিকভারি করা যেতে পারে। ন্যাচারালি আমরা একটা 2-3টে সপ্তাহের মধ্যে যখন প্রেডিকশান করতে পারছি, এই জিনিসটাকে লম্বা যখন 1-1.5 বছরের হিসেবে যাবে, যখন মোটামুটি 100 সপ্তাহ বা 50-52 সপ্তাহে, যেহেতু 1 বছর হয়, 150 সপ্তাহের হিসেবে যখন যাবে, 1-1.5 বছর 2 বছরের হিসেবে, তখন এই জিনিসটাকে অনেকেই বুঝতে পারে না। মার্কেট সাইকেলকে যদি আপনি বুঝতে না পারেন, কখনোই আপনি প্রপার ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। তো মিড ক্যাপ নিফটিতেও সেম, আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আছি। কখন আপনার মার্কেট উঠবে, আমি যেমন টার্গেট করছি যে বুল রান কবে আসতে পারে, সম্ভবত জানুয়ারি। কারণ আমাদের আগামী 2-3 মাস খুব কনসিয়াস থাকতে হবে। Q2 এর রেজাল্ট আছে, যেটা দেখাটা অবশ্যই প্রয়োজন। Q2 এর রেজাল্ট হয়তো আমাদের নট আপ টু দ্য মার্ক হতে পারে। এছাড়াও এবছরে আরেকবার ফেডের রেট কাট হতে পারে। তো ওভারঅল বিষয়গুলো সত্যি ইম্পর্টেন্ট। তাই হয়তো বুল মার্কেট নিশ্চয়ই আমরা 1-1.5 মাস ডিলেতে দেখতে পারবো। আদারওয়াইজ আমি সবসময় বলে এসেছি, এন্ড অফ নভেম্বর ডিসেম্বর হয়তো আমাদের বুল ফেজের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, টেকনিক্যাল চার্টের ভিত্তিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয়। প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিস যদি কেউ করতে না পারেন, অবশ্যই যারা রেজিস্টার্ড অ্যাডভাইজার আছে, সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ভালো কোনো ইনস্টিটিউট, ভালো কোনো গাইডারের সঙ্গে আলোচনা করে মার্কেট সম্বন্ধে শিখতে পারেন। তারপরেই মার্কেটে প্রপার ইনভেস্ট করুন, তবে আপনার ওয়েলথ ক্রিয়েট হবে। আদারওয়াইজ কিছু উল্টো পাল্টা স্টকে যদি ইনভেস্ট হয়, আপনার টাকাটা 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছরের জন্য ব্লক তো হবেই, এবং সেখানে দাঁড়িয়ে কোনো রিটার্ন আসবে না। আপনি একটার পর একটা বুল থেকে বেয়ার, বেয়ার থেকে বুলে যাবেন, দেখবেন কোনো রিটার্ন আপনি পাবেন না, সাবস্টেন্সিয়াল রিটার্ন পাওয়া যাবে না। আমি যেটা বলছিলাম যে এবছরে কোন কোন সেক্টরগুলো পারফর্ম করতে পারে, দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পিছনের হিস্ট্রি থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে একবার যে কোনো সেক্টর পারফর্ম করে ফেললে পরের বার সেই সেক্টরটার পারফর্ম করার চান্সেসটা খুবই কম থাকে। এখানেও সেম। এবছরে আমার যেটা মনে হয়েছে, পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন খুব ইম্পর্ট্যান্ট একটা সেক্টর। প্রচুর ভালো ভালো স্টক আছে, তাই বলে যে 10টা স্টকই এই সেক্টরের পারফর্ম করবে এমনটা নয়। বাছাই করা কিছু স্টক এখানে পারফর্ম করবে। ডিফেন্স টেকনোলজি, নট প্রপার ডিফেন্স। আমাকে অনেকে বলছিলেন যে হ্যাল, হিন্দুস্তান এয়ারোনটিক্যাল লিমিটেড নাকি মাল্টিব্যাগার হবে। নিশ্চিতভাবে বলে রাখছি, হ্যাল কখনোই মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা নেই আগামী বুল রানে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এর পিছনে অনেক অ্যানালিসিস রয়েছে, আমি ডিটেলে অত গেলাম না। আমার যেটা মনে হয়েছে, যেটা আমি দেখতে পারছি, এআই অ্যান্ড ডেটা সেন্টারের স্টকগুলো ভালো পারফর্ম করছে। তো সুতরাং
এই সেক্টর ডেফিনেটলি আগামী বুল রানের জন্য একটা টপ পারফর্মার হতে পারে। সেমিকন্ডাক্টরের বাছাই করা কিছু স্টক আগামী দিনে ভালো পারফর্ম করবে। শুধু তাই নয়, আমি বলছি এটার ব্যাপারেও। বিএসএসটা কি? ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। একটা জিনিস মাথায় রাখবেন, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন, মানে সোলার রিলেটেড যত পাওয়ার তৈরি হচ্ছে সেটা দিনে তৈরি হয়, রাতে নয়। দিনে যখন তৈরি হচ্ছে নিশ্চয়ই সেটা স্টোরেজের প্রয়োজন আছে। তো স্টোরেজ মানেই সেটা ব্যাটারি ওরিয়েন্টেড কিছু স্টক, ব্যাটারি এনার্জি অ্যান্ড স্টোরেজ সিস্টেম। তো এইখানে দাঁড়িয়ে আমি এই সেক্টরেরও কয়েকটা একটা দুটো স্টক আমি দেখতে পারছি যেগুলো মাল্টিব্যাগার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও Q2 এর রেজাল্ট যখন বেরিয়ে যাবে সেখানে আরও হয়তো একটা দুটো সেক্টর এর মধ্যে অ্যাডজাস্ট হবে। আমি টার্গেট করে রেখেছি যেমন অটো অ্যান্সিলারিজকে। আমাদের সুইংয়ে প্রচুর স্টকে কাজ হয়েছে অটো অ্যান্সিলারিজের, সেখানে দাঁড়িয়ে আমরা খুব ভালো রিটার্ন এখনও পর্যন্ত তুলতে পেরেছি। যারা অটো সেক্টরকে নিয়ে বসে আছে তারা দেখুন আজও মানে বাইং প্রাইস থেকে নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু অটো অ্যান্সিলারিজ মানে একটা অটো তৈরি করতে গেলে যে কম্পোনেন্টগুলো দরকার হয় ওই অ্যান্সিলারিজ কোম্পানিগুলো খুব ভালো পারফর্ম করে চলেছে। এই বেয়ারিশ ফেজের মধ্যেও, এই ডাউন মার্কেটেও লাগাতার তারা আউট পারফর্ম করে চলেছে। তো নিশ্চিতভাবে আমার মনে হয় অটো অ্যান্সিলারিজ আগামী দিনে খুব ভালো পারফর্ম করবে, যেটা Q2 এর রেজাল্ট এবং আরও সামনে কিছুদিন গেলে আমি কনফার্মেশন হয়তো পাবো, আমার নিজের সেটাই মনে হচ্ছে। এই যে 5টা সেক্টরকে এখানে দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের প্রচুর মাল্টিব্যাগার স্টক দেওয়া আছে। প্রচুর বলতে মানে 7-8টা পর্যন্ত। প্রতিটা স্টক এখনও পর্যন্ত খুব ভালো পারফর্ম করছে, খুব ভালো রিটার্নে দাঁড়িয়ে আছে। মাল্টিব্যাগার স্টকে ইনভেস্টমেন্টের টাইম হচ্ছে বেয়ারিশ ফেজের মধ্যে, যখন আপনার টাইম কারেকশান চলবে, মানে বেয়ারিশ ফেজের সেকেন্ড হাফে টাইম কারেকশানের শুরুতেই আপনাকে ওই টাইমে মাল্টিব্যাগারে এন্ট্রি নিতে হবে। তো এন্ড অফ বুল রান আপকামিং একটা হেলদি প্রফিট আমরা দেখতে পারি। এবং আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা অনেক মাল্টিব্যাগারকে নিয়ে সুইংয়ে কাজ করি। খুব শর্ট পিরিয়ডের মধ্যে খুব ভালো প্রফিট আসে, ভালো মুভমেন্ট পাওয়া যায়। এজন্য আমাদের কোয়ার্টারলি হোক, মান্থলি হোক অ্যান্ড ইয়ারলি হোক, সুইংয়ের যে প্রফিট পার্সেন্টেজটা, রিটার্ন অন ডেলিভারি যেটা, সেটা আমাদের অনেকটাই বেশি থাকে। এগুলো স্ট্র্যাটেজিক্যালি নিজের মতো করে আমরা মেনটেন করি। তো যাই হোক, আপনারা সকলেই জানেন যে আমি যে ভিডিও বানাই সেগুলো কমপ্লিটলি এডুকেশন পারপাসে, এবং আপনাদের রিকোয়েস্টে আমি আজ প্রথম বাংলাতে ভিডিও বানাচ্ছি। আমার নন বেঙ্গলি ফলোয়ার্স মানে কাস্টমার্স অনেক রয়েছে, আমি তাদের জন্য নতুন কিছু ভাবছি। এবং আপনাদের একটা গুড নিউজ দিই, যেটা হচ্ছে আমার নিজস্ব ওয়েবসাইট আন্ডার প্রসেসে আছে, প্রায় রেডি হয়ে এসেছে, যেখানে আপনি ডিপলি অ্যানালিসিস আরও দেখতে পারবেন, পাস্ট পারফরমেন্স দেখতে পারবেন, যেগুলো আমি সব ধীরে ধীরে আপলোড করব, এবং অল ডিটেলস সেখানে আপনি দেখতে পারবেন। আমি নিজে যেহেতু NISM সার্টিফাইড একজন রিসার্চ অ্যানালিস্ট, তো আমার যা রিসার্চ রিপোর্ট স্টক ওরিয়েন্টেড, মার্কেট ওরিয়েন্টেড, আমি ধীরে ধীরে সেখানে সেগুলোকে আপলোড করব। তো ওভারঅল আমার যা ভিডিও বা যা অ্যানালিসিস কমপ্লিটলি শিক্ষামূলক উদ্দেশ্যে, আপনারা শিখতে পারেন। কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশান এখানে নেই। এবং ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন। আগামী দিনে আরও ভালো ভালো কিছু টপিক নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ সো মাচ।